প্রথম প্রশ্ন বা মন্তব্য কার কাছ থেকে? মাহমুদ হাসান, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যার তুমি আগে বলো তুমি কি করো? স্যার আমি বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহীতে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। স্যার আচ্ছা, বলো। স্যার আমার প্রশ্নটা ছিল, রিসেন্ট টাইমে আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে উন্নতি দেখতে পেয়েছি, এটা আসলে খুবই সুন্দর একটা ব্যাপার। তার মধ্যে একটি ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একটা হিউজ একটা অ্যামাউন্ট লোন দিয়েছে। তো আসলে স্যার এটাতে আসলে আমাদের দেশের অর্থনীতিতে কিভাবে আর কি ইম্প্যাক্ট ফেলেছে, বা এটা আসলে আমাদের জন্য উপকার ছিল না অপকার ছিল, এই ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন। এবং স্যার এই লোনটা দেওয়ার জন্য কি আমাদের সাপ্লাই চেনে, আমাদের মানে গ্রাস রুটে কি আসলে কোনো ইফেক্ট পড়েছে কিনা? কারণ আমরা কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ এবং মানে আর কি অ্যাডভান্টেজে শুনতে পাচ্ছি। তো স্যার এই ব্যাপারটা যদি একটু ক্ল্যারিফাই করতেন। তোমাকেই জিজ্ঞেস করি, কি সমালোচনা হচ্ছে এটাতে, বলো তো দেখি। এটার জন্য কি ক্ষতি হচ্ছে বলছে? স্যার স্পেসিফিক্যালি তো মানে আর কি অনেক জায়গায় লেখা আসছে আর কি। তো মানে আর কি আমি আমার মতামত অনুযায়ী এই তো আমি কোনো সমস্যা ফেস করিনি আর কি। ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিই। এটি একটি আসলে অর্থনীতির বিচারে এটা খুব বড় ইম্প্যাক্ট হচ্ছে, আমি বলবো না, কিন্তু এটি যদি তুমি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বলো, আমাদের পরস্পরের নেইবারলি রিলেশনশিপের আলোকে কথা বলো, এবং আমাদের নিজেদের কনফিডেন্স বিল্ডিং এর কথা বলো, এটাতে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। যে আমরা পারি, আমরা এখন আর অন্য কাছ থেকে খালি সাহায্য নেই না, আমরা এখন দিতেও পারি। দুই নম্বর হলো এটা হয়েছে তোমার সোয়াপ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। এটা টেকনিক্যাল একটা বিষয়, আক্তার বুঝতে পারছে। সোয়াপটা আমাদের এই সমস্ত দেশে ছিল না, সোয়াপ অফ ফরেন এক্সচেঞ্জ। এটা সেন্ট্রাল, কেউ যদি তোমার ব্যালেন্স অফ পেমেন্টে খুব বড় বিপদে পড়ে, তখন দৌড়ে তারা আইএমএফ এর কাছে যেত। আইএমএফ এর কাছে আইএমএফ কখনো দিত কখনো দিত না। এতে করে কি আমাদের মতো দেশ, আমরাও যেমন আমাদের অনেক দিন কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট খুব খারাপ অবস্থা ছিল, $1 বিলিয়ন নিচে আমাদের রিজার্ভ ছিল। তখন আমরা ইচ্ছে করলেও এদিক ওদিক করতে পারতাম না, তো আমরা তখন অন্যের কাছে হাত পাততাম, তাই না? এরকম একটা জায়গায় শ্রীলঙ্কা আমাদের খুব ভালো বন্ধু। সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করলাম যে শ্রীলঙ্কা একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসের মধ্যে পড়েছে। তখন আমরা সোয়াপ অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, সেই সোয়াপ অ্যারেঞ্জমেন্ট করে শ্রীলঙ্কাকে সহযোগিতা করেছি। এই সোয়াপ অ্যারেঞ্জমেন্টটা সাউথ এশিয়ান যে গভর্নর্স ফোরাম আছে, আমরা আমি তখন গভর্নর, তো এটা কাঠমান্ডুতে আমরা পাশ করেছিলাম। এবং প্রথম সোয়াপটা তোমার মালদ্বীপকে তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছে। আমাদের অবস্থান তখন অত ভালো ছিল না, $20-25 বিলিয়ন আমাদের মাত্র রিজার্ভ। আমি শুরু করেছিলাম $6.5 বিলিয়ন দিয়ে। তো সেইখানে আমরা $20 বিলিয়ন যখন করছি, তখন এই সোয়াপ অ্যারেঞ্জমেন্টটা ঠিক করেছিলাম। তো তখন আমরা ব্যবস্থা করেছি যে কোনো সেন্ট্রাল ব্যাংক যদি বিপদে পড়ে, কোনো দেশ যদি বিপদে পড়ে, তা আমরা সাময়িকভাবে আমরা কিছু টাকা তাকে সাহায্য করব। এই টাকাটা আমরা আবার আস্তে আস্তে তুলে আনবো। কেমন করে তুলে আনবো? ধরো শ্রীলঙ্কা আমাদের সাথে ব্যবসা করে, তো তাই না, আমাদেরকে তারাও এক্সপোর্ট করে, আমাদের কাছ থেকে তারা ইম্পোর্ট করে। সুতরাং একটা না একটা জায়গায় তো হিসেব করছি, তো সেই জায়গাটা থেকে আমরা ধীরে ধীরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। সোয়াপটা এমন অ্যারেঞ্জমেন্ট, এই যে ধরো $200 মিলিয়ন যেটা নেয়, শ্রীলঙ্কা নিয়েছে, এটা সে ওই পরিমাণ শ্রীলঙ্কান টাকা কিন্তু আমাদের নামে আরেকটা অ্যাকাউন্টে রেখে দেবে। এখন আমি যদি শ্রীলঙ্কা কাছ থেকে কিছু কিনতে চাই, অনেক জিনিসই তো আমরা কিনতে পারি, তাই না? যেমন ধরো এখন চা কিনতে পারি আমরা শ্রীলঙ্কার থেকে, আরো অনেক মশলা কিনি, তো সেইটা শ্রীলঙ্কান টাকাতে আমি ওখানে দিয়ে দিলাম, আমার তো কোনো ক্ষতি তো হলো না। যেটা লাভ হলো যে আমার শ্রীলঙ্কার নেইবারলি রিলেশনশিপটা ভালো হলো, আর আমাদের কনফিডেন্স বাড়লো যে বাংলাদেশ এখন হ্যাজ জয়েন্ট এ গ্রুপ হু ক্যান গিভ সোয়াপ টু আদার্স। এটা সারা জীবনের জন্য না, তো এটা কিছুদিনের জন্য। এবং শ্রীলঙ্কার যখন ফরেন এক্সচেঞ্জ অবস্থান উন্নতি হবে, তখন তারা এটা আমাদের হয়তো ফরেন এক্সচেঞ্জে ফেরত দেবে। না হলে তো যে শ্রীলঙ্কান রুপি এবং টাকার অ্যারেঞ্জমেন্ট তো আমাদের কাছে আছেই, সেখান থেকে আমরা কেটে নিব। দুই নম্বর হলো যে আইএমএফ বলতে পারে এবং বলবে যে এই টাকাটা, এই যে $200 মিলিয়ন তুমি নিছো, এটাকে আমি রিজার্ভে গণ্য করতে দিব না ইন্টারন্যাশনাল হিসেবে।
আমি যদি গভর্নর থাকতাম আমি বলতাম না দিলে কিচ্ছু আসে যায় না। আমার 46,466,000,000 আজকেও আছে, তো আমি ওখান থেকে 200 মিলিয়ন তুমি তুমি অ্যাডজাস্ট করে রাখো, তাও তো আমাকে কোনো ক্ষতি নাই। আমার তো অবস্থানটা ওরকম এখন, আমি একেবারে তো মার্জিনাল অবস্থায় আর নাই। তো সুতরাং এটা আমার সব দিক থেকে আমার কনফিডেন্স বাড়িয়ে, যেন পদ্মা ব্রিজ যেমন আমার কনফিডেন্স বাড়িয়েছে, আমার যেমন গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড আমার কনফিডেন্স বাড়িয়েছে, এটাও আমার রিজার্ভ থেকে নিয়ে আমি করেছি। আমার রিজার্ভকে আমি মনে করি যে একটা নেশন বিল্ডিং এ বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইমেজ হিসেবে আমি ব্যবহার করেছি। তো সুতরাং আই থিঙ্ক আই এম ফুললি অন ইট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। একটি প্রশ্ন চ্যাট বক্সে এসছে শারমিন, ভ্যালু বেসড ইন্টারমিডিয়েট ব্যাপারে। শারমিন, তুমি কি নিজে প্রশ্নটি বলো দেখি মন্তব্য করতে কি চাও? বলতে চাও। আচ্ছা, আমি শারমিনের কথাটি আমি জাস্ট পড়ে হ্যাঁ। শোনাই। শারমিন বলছে, ভ্যালু বেসড ইন্টারমিডিয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। You have highlighted many value creation that Bangladesh Bank is doing. How can we expedite the real economic benefit through central bank policy and innovation? এটা খুব বড় জেনারেল একটা প্রশ্ন। আপনি না, কিছু আমি বলতে এই চাইলে বলেন। পুরো লেকচারটাই কিন্তু এটার উপরেই ছিল। আমরা যে উদাহরণ দিয়েছি, যেমন ধরো শারমিনের জন্যই বলছি, তুমি জাস্ট রিকালেক্ট দ্য স্টোরি অন বর্গা চাষি। এই বর্গা চাষিরা কোনো, দিস ইজ এ রিয়েল ভ্যালু, আমি বলবো যে ভ্যালু বেসড একটা কাজ হয়েছে, এরা কোনোদিনই টাকা পেত না। তারপরে ধরো বাংলাদেশ ব্যাংকের আরেকটা তোমার হিসেবে নিয়ে আসি, সেটি হলো যে স্কুল চিলড্রেন, দে আর গেটিং ব্যাংক অ্যাক্সেস, তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এবং তারা সেই টাকাটা তাদের জন্য সেভিং করছে। 18 বছর পরে গিয়ে তারা সেই টাকাটা নিজেদের মতো ব্যবহার করতে পারবে, তাদের স্কুলের বেতন দিতে পারছে। সুতরাং এই যে নতুন একটা জেনারেশনকে আমি ব্যাংকিং সেক্টরে নিয়ে আসছি, ডোন্ট ইউ থিঙ্ক ইটস এ ভ্যালু বেসড একটা ব্যাংকিং হচ্ছে। একইভাবে এই যে নারীদেরকে যে প্রাধান্য দেওয়া হচ্ছে, নারীদেরকে আগে ব্যাংকের বলতো যে তোমার স্বামীর কাছ থেকে নিয়ে আসো, কোল্যাটারাল নিয়ে আসো, অথবা বাবার কাছ থেকে নিয়ে আসো। এখন আমরা বলেছি যে 25 লাখ টাকা পর্যন্ত নারী যদি সত্যি ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদের কাছ থেকে তোমার পার্সোনাল গ্যারান্টি উইল বি গুড এনাফ। তো এইভাবে কাজগুলো বাস্তবায়ন কতটা হচ্ছে সেটা তুমি প্রশ্ন করতে পারো, বাট দ্য পলিসিজ আর ভেরি ভ্যালু বেসড, আমি এইটুকু বলতে চাচ্ছি আর কি। এনভায়রনমেন্ট পলিসিটা এন্টায়ারলি ভ্যালু বেসড আমি বলবো। ধন্যবাদ। আরো দুজন হাত তুলেছে। নওশিন মনে করিয়ে দিয়েছে সবাইকে যে যারা প্রশ্ন করবে বা মন্তব্য করবে তারা যদি সম্ভব হয় ভিডিওটি অন করলে ভালো হয়। আমি নাদিমের কাছে প্রথমে যাচ্ছি, তারপর অনুপম দাস এরপরে। নাদিম। প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমার প্রশ্নটি হচ্ছে, বর্তমানে আতিয়ার রহমান সাহেব সবার পরিচয় জানতে চান। হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় আছো এটা একটু বলো। আমার নাম নাদিম আবরার, আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। বাহ, তুমি বুঝতে পেরেছো আমি যেসব কথা বলেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার, আমাদের প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে এখনো মানে বেশ কিছু মানুষ, মানে বেশ কিছু রেমিটেন্স যোদ্ধারা বর্তমানে মানে ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় এমপ্লয়েড রয়েছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। সো আমাদের এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যে প্রসেসটা, সেই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন প্রসেসটাকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কি আরো অনেক বেশি রোবাস্ট এবং ইজিয়ার করা যেতে পারে কিনা? কেননা বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন প্রসেসটা অনেক বেশি হচ্ছে কমপ্লেক্স এবং অনেক বেশি জটিল, যেই কারণে হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা পাঠানোটা অনেক বেশি হচ্ছে মানে কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে মানে সেন্ট্রাল ব্যাংকের পলিসি কি হতে পারে? আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে আগের চেয়ে অনেক সহজ হয়েছে, কিন্তু খেয়াল করবা সহজ হয়েছে বলেই গত বছর আমাদের প্রায় $25 বিলিয়ন মতো কিন্তু রেমিটেন্স বাংলাদেশে এসেছে। আগে যেরকম কাগজ দিতে হতো এক গাদা, এগুলো কিন্তু এখন কমে গেছে। এখন ন্যাশনাল আইডি এবং ওখান থেকে যারা টাকা পাঠাচ্ছে তাদের আইডেন্টিটিটা থাকলে পরেই ইজিলি টাকাটা ব্যাংকে আসলে পরে ব্যাংক ইচ্ছে করলে কাগজটা 15 দিন পরেও নিতে পারে। নিয়মটা এরকম করেছে, কিছু কাগজ যেটা দরকার সেটা তুমি 15 দিন পরেও জমা দিতে পারবে, কিন্তু টাকাটা সঙ্গে সঙ্গে মোবাইলে বা অন্যভাবে পাঠিয়ে দিতে পারে তুমি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা আরো সহজ করা যায়। আমরা দুই একটা এক্সপেরিমেন্ট
এক্সপেরিমেন্ট করতে দেখেছি। আবারও মোবাইল ব্যাংকটাকে যদি ব্যবহার করি না, তাহলে এটা সহজ হয়ে যাবে। যেমন মালয়েশিয়াতে না সিঙ্গাপুরে বোধহয় এরকম একটা এক্সপেরিমেন্ট হয়েছে যে বিকাশ ওইখানকার আরেকটি বিকাশের মতো আরেকটি সংগঠনের সাথে করেছে, তোমার পার্টনারশিপ করেছে। তারা ওখান থেকে টাকাটা পাঠিয়ে দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। স্ট্যান্ডার্ড আমাদের বিকাশকে দেয় এবং কিছুক্ষণের মধ্যে এটা কনভার্ট করে টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। এরকম একটা এক্সপেরিমেন্ট এখন চলছে। আমি বাংলাদেশ ব্যাংকে বলেছি, আমি নিজে ইনফরমালি বলেছি যে এই ধরনের এক্সপেরিমেন্টেশন তুমি আরো বাড়াও, যাতে করে মানুষ, তো ধরো যে লোকটি ফ্যাক্টরিতে কাজ করছে, ইউ আর অ্যাবসলিউট রাইট, এই যে প্রবাসী যোদ্ধারা যারা ফ্যাক্টরি থেকে এসে ব্যাংক ব্রাঞ্চে যাবে কখন, টাকা দেবে কখন, একদিনের বেতন তার কাটা যাবে, তার চেয়ে মোবাইলে সে যদি টাকাটা পাঠিয়ে দিতে পারে ওখানকার কোনো মোবাইলে, সেটা আবার আমাদের মোবাইলের ব্যাংকিং এর সাথে যদি মিলিয়ে দিতে পারি, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু জিনিসটা ঘটে যাবে। এবং এর জন্য যদি নষ্ট অ্যাকাউন্ট করা লাগে, সেটা একটা সেন্ট্রাল মানে স্ট্যান্ডার্ড চার্টার কিংবা ভালো একটা ব্যাংকের সাথে আমরা এটা কোঅর্ডিনেটিং রোলটা দিতে পারি। এবং দুই একটা এক্সপেরিমেন্ট হচ্ছে আমি শুনেছি। এই এক্সপেরিমেন্টেশনটাকে এখন একটা বড় আকারে করব। আরেকটা খবর পেলাম আমরা যে খুব শিগগিরই পেপল চালু হতে যাচ্ছে বাংলাদেশে। আমি পেপল চালু করবার জন্য অনেক চেষ্টা করে এসেছিলাম, তখন তারা বাংলাদেশ মার্কেটটাকে অত অ্যাট্রাকটিভ মনে করেনি, কিন্তু সম্প্রতি আমরা জানতে পারলাম যে বাংলাদেশ মার্কেট ইজ কোয়াইট বিগ, এখন তারা পেপল করবে। পেপল হলে আক্তার জানে ভালো করে, তোমরা যারা বিদেশে থাকো, পেপলে হলে ছোট ছোট পেমেন্ট গুলো একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে পেপলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে। সুতরাং সেন্ট্রাল ব্যাংক অনেক কিছুই করতে পারে, এন্ড দে আর ডুইং ইট। আই হোপ দে উইল কন্টিনিউ টু ডু ইট। ঠিক আছে নাদিম? স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। একটা কথা বারবার আসছে ডক্টর আতিউর রহমান, সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট এবং ইনোভেশনের ব্যাপার। এক্সপেরিমেন্ট, একটা সেকেন্ড সময় দাও, একটা জরুরি কল আসছে। আচ্ছা ঠিক আছে। আক্তার, গিভ মি আ সেকেন্ড, আমার দরজাটা খুলতে হবে একটু। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। ওখানে দাঁড়ায় থাকো। হ্যাঁ বলো আক্তার, সরি। না না না, নিশ্চয়ই। আমি বলছিলাম যে একটা কথা বারবার আসছে আজকে, এই যে এক্সপেরিমেন্টেশনের যে ব্যাপারটা, যে পলিসিতে অনেক সময় ইনোভেশন, এক্সপেরিমেন্ট, রিস্ক টেকিং এর দরকার হয়, এই কথাটি বারবার আসছে। এটা ফিরে আসবো এই বিষয়ে। আমরা অনুপম দাসের কাছে যাই, তারপর রাগিব আঞ্জুম। অনুপম দাস। এখানে ক্রিপ্টোকারেন্সির একটা প্রশ্ন আছে, আমি সেটা রেসপন্ড করব এক সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। ওটা জাহির আব্বাসের প্রশ্ন। গুড ইভিনিং স্যার, আমি অনুপম দাস চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে MBA কমপ্লিট করেছি আর কি। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, স্যার আমরা একটা ইস্যু সবসময় এই যে মিডিয়াতে দেখি, সেটা হচ্ছে মানে গভর্নমেন্ট থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকগুলো সেন্ট্রাল ব্যাংক দেওয়া হচ্ছে। তা এখন আজকে পর্যন্ত আমাদের প্রায় 62টি কমার্শিয়াল ব্যাংক আছে আর কি, যেটার কারণে মার্কেটে দেখা যাচ্ছে কি আমাদের সাপ্লাই এন্ড ডিমান্ড মিলে ইন্টারেস্ট রেটটা ফিক্স করার কথা ছিল, কিন্তু মার্কেটটা এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে। কিছুদিন আগে আবার সেন্ট্রাল ব্যাংক থেকে বলা হচ্ছে যে 9 এবং 6 এর মধ্যে থাকতে হবে। তো স্যার কেন এই প্রবলেমটা হয়? আচ্ছা, এটার সাথে আমি একটু যোগ করি, আমাদের অনেক বাণিজ্যিক ব্যাংক হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হবে নিশ্চয়ই অনেক প্রতিযোগিতা আছে, কিন্তু সত্যিকার অর্থে প্রতিযোগিতা আছে কিনা? আপনি তো কম্পিটিশন পলিসির উপর অনেক কাজ করেছেন, আমার দিক থেকেও একটা প্রশ্ন আছে। অনুপম দাসের কথা শুনে আমার মনে হলো, বাট আপনি তার প্রশ্নের জবাবটা আগে দেন, এটা পরে আপনি আমার। আমাদের দেশে আসলে সেইভাবে ফ্রি মার্কেট কাজ করে না আমাদের ইকোনমিতে, সুতরাং একটা ব্যান্ডের মধ্যে তারা চলাফেরা করে। কম্পিটিশন সেই অর্থে হয়, ধরো মনে করো যে ব্যাংকগুলো খুব ভালো, যাদের বেসিক কোয়ালিটি খুব ভালো, তাদের ওখানে টাকা রাখতে তারা 2 পয়সা কম দিয়ে হলেও সেখানে তারা টাকা রাখে। সেখানে তাদের ব্র্যান্ড নেমটাই
অ্যাট্রাক্ট করে লো কস্ট ক্রেডিট সেভিংস তারা অ্যাট্রাক্ট করতে পারে, যেটা খারাপ ব্যাংক তারা বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট তাদেরকে তোমার সংগ্রহ করতে হয়। তো সুতরাং মার্কেট খুলে দিলেও যে যারা খারাপ ব্যাংক তারা অ্যাট্রাক্ট করতে পারবে এমন তো না। সুতরাং তাদের এই রেকর্ড দেখতে হবে যে তারা সার্ভিসটা কেমন দিচ্ছে, তারা সময় মতো টাকা দিতে পারে কিনা, তারা মানুষকে সেবা ঠিক মতো দেয় কিনা, এই সবগুলো মিলে কিন্তু তোমার কম্পিটিশনটা হয়, কোয়ালিটি কম্পিটিশন যেটাকে বলি আমরা। আমাদের এখানে এরকম কম্পিটিশন এখনো হচ্ছে না, এবং ব্যাংকগুলো নিজেরাও, বিশেষ করে যেমন পাবলিক ব্যাংকগুলো সেই অর্থে কম্পিটিশনে আসেই না। তারা একসাথে মিলে, পাবলিক ব্যাংকগুলো একসাথে মিলে সব ঠিক করে যে আমরা রেট অফ ইন্টারেস্ট এত দিব, আমরা তোমার অমুক সেক্টরে লোন দিব। এগুলো তারা নিজেরা বসে বসে এক ধরনের ছোট গ্রুপে তারা সিদ্ধান্ত নেয় এবং কাজ করে। ওরকম ওপেন মার্কেট অপারেশন যেটাকে বলি, সেই অর্থে এটা হয় না বাংলাদেশে। তবুও মানুষ ঠিকই বুঝতে পারে যে কোন ব্যাংকে গেলে। তারপরে আমাদের বাংলাদেশের একটা সমস্যা, এটা বোধহয় সারা বিশ্বেরও হয় কিনা আমি জানি না, গ্রিড খুব বেশি। তোমার একটা ব্যাংকের তোমার ব্যালেন্স শিট দেখছে না, একটা ব্যাংকের তোমার তাদের ব্যাকগ্রাউন্ড দেখছে না দেখে, যেহেতু তারা রেট অফ ইন্টারেস্ট অন্যদের চেয়ে একটু বেশি দিচ্ছে, ওইখানে সবাই নিয়ে টাকা রাখে, পরে বিপদে পড়লে পরে সেন্ট্রাল ব্যাংকের দোষ দেয়। তো এটা একটা প্রবলেমেটিক। এবং ইনফরমেশন, আমার মনে হয় যে ইনফরমেশন গ্যাপটা আছে, যে তাদের পারফরমেন্স কেমন। এবং যে প্রতি বছর তুমি দেখছো অনুপম, যে আমি কয়েকটা জুরি বোর্ডও আছি, যেমন তোমার এই যে চার্টার অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ, ওরা কিন্তু রেটিং করে যে ব্যাংক 1 নম্বরকে 2 নম্বরকে এরকম করে ব্যাংক রেট করে কিন্তু। এবং আমরা কিন্তু এই রেটিং এর গুলোর দিকে তাকাই না অনেক সময়, যে যারা কোনো রেটিং এর মধ্যেই নাই তাদের ওখানে রেট অফ ইন্টারেস্ট বেশি বলে দৌড়ে যায় যে 2টা পয়সা বেশি পাবো, তাই না? তো এই জন্য প্রবলেম হয়। আরেকটা প্রশ্ন তুমি করেছো যে এত ব্যাংক, ইউ আর রাইট, এত ব্যাংক আমাদের প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করবে যে সবগুলো ব্যাংক মিলে আমাদের যে কয়টা ব্রাঞ্চ আছে, এই কয়টা ব্রাঞ্চ কিন্তু ইন্ডিয়ার আইসিসিআই ব্যাংকের একারই আছে। তো সুতরাং খালি ব্যাংকের সংখ্যা দেখে ভয় না পেয়ে আমরা আসলে মানুষের দোরগোড়ায় কতটা গিয়েছি, কত ব্রাঞ্চ খুলেছি, এখন তো ব্রাঞ্চ খোলারও দরকার নাই, এজেন্ট ব্যাংক এসে গেছে, ব্যাংকের মতোই সেগুলো, তাই না? সেগুলোকে আমার মনে হয় এই ইনোভেশন গুলো আমরা শুরু করেছি, আমি আলাপ করতে পারিনি। এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাটাও কিন্তু আমি করে দিয়ে এসেছি 2013 সালে। এখন তোমার ব্যাংকে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা ব্রাঞ্চ আর পরিচালনা করতে হচ্ছে না। এখন তোমার মতো একজনে গিয়ে একটা এজেন্ট হয়ে গেছে, সে ব্যাংকের সাইনবোর্ড টাইনবোর্ড লাগিয়ে ফ্র্যাঞ্চাইজের মতো, কেএফসির যেমন ফ্র্যাঞ্চাইজ আছে না, ঢাকার বা চিটাগং এর ফ্র্যাঞ্চাইজ, কেএফসির তো মালিক আমরা না, তাই না? কিন্তু আমরা এটা রান করতেছি। এরকম এজেন্ট ব্যাংকিং চলে আসছে। আমার মনে হয় যে আগামীতে এই ধরনের ব্যাংকিং এ আরো বেশি আসবে। তবে ইউ আর রাইট, আমাদের এত বেশি ব্যাংক হওয়াতে যে সমস্যা যেটা হচ্ছে, সেটা হলো সেন্ট্রাল ব্যাংকের যে সুপারভিশন, সেটা খুব কনস্ট্রেন্ড হয়ে যাচ্ছে, যে সবাইকে এতগুলো ব্যাংকে সুপারভাইজ করা। আর সবচেয়ে বড় কথা, গভর্নেন্সের যে সমস্যাটা আছে, সেটা এতগুলো ব্যাংকের এতগুলো ইম্পর্টেন্ট লোকজনকে তোমার মনিটর করা ইজ নট অ্যান ইজি জব। তো সেটাও একটা কঠিন হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে আর বেশি নতুন ব্যাংক না দেওয়াই ভালো বলে আমি মনে করি। আর থ্যাংক ইউ স্যার। ওকে, এরপর আমরা যাব রাগিব আঞ্জুম। আসসালামু আলাইকুম স্যার, আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আমি রাগিব আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে প্রথম বর্ষে পড়ছি। তো আমার প্রশ্নটি ছিল, আসলে স্যার আজকে আলোচনা করলেন যে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ এবং অনেক দেশ এখন বর্তমানে নিও লিবারাল অ্যাপ্রোচ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। তো এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে সরকার কতটুকু ভূমিকা পালন করে, যে আমি কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কতটা ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ নিব, এবং কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আমরা কতটা ভূমিকা পালন করে থাকি। এবং এর পরবর্তীতে আরেকটি প্রশ্ন একই সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণের পরে আসলে যখন মোটা দাগে, যেহেতু 2টা অ্যাপ্রোচ নিয়ে কথা হচ্ছে আজকে, তো এই 2টা ক্ষেত্রে আসলে সরকারের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহিতা বা কেন্দ্রীয় ব্যাংকের সরকারের প্রতি জবাবদিহিতা বিভিন্ন মনিটারি পলিসি তৈরির ক্ষেত্রে এইটা আসলে কিভাবে করে কাজ করে, এবং এইখানে আসলে মোটা দাগে 2 পলিসি বা অন্যান্য পলিসির ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় কিনা? জি স্যার।
ভেরি গুড, ভেরি গুড, তুমি তো একেবারে ভেতরে চলে গেছো, দ্যাটস ভেরি গুড। আসলে এই দুটোর মধ্যেই সমন্বয় ঘটাতে হয়। মনে করো কেন্দ্রীয় ব্যাংক একা, যেটা আক্তার খানিকটা তোমাদেরকে ব্যাখ্যা করেছে, একা চলতে গেলে পরে কেন্দ্রীয় ব্যাংক পারবে না। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের নীতিমালার একটা সমন্বয় করতে হয়। তারপরেও একটা অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স বলে একটা কথা আছে, সেন্ট্রাল ব্যাংকের সেই অপারেশনাল ইন্ডিপেন্ডেন্সটা দিতে হবে। সেন্ট্রাল ব্যাংকে মানে মনে করো একটা রেফারি, এই যে আজকে এখন আমরা কালকে হেরে গেলাম তাই না ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো এখানে রেফারি যদি আরেকটু বায়াস হতো আমাদের দিকে, আমরা হয়তো জিতে যেতাম তাই না, কিন্তু আমরা ওরকম রেফারি চাই না। রেফারি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই থাকুক। আমরাও সেন্ট্রাল ব্যাংকটাকে সেরকমই একটা শক্তিশালী রেফারি হিসেবেই দেখতে চাই। এখন এটার হলো অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু পলিসিতে যে কোঅর্ডিনেশন দরকার গভর্নমেন্টের সাথে, এখন ধরো প্রত্যেকটা গভর্নমেন্টই চাইবে যে তার ডেভেলপমেন্ট যাত্রা কন্টিনিউ করুক, এবং এখানে যদি কেন্দ্রীয় ব্যাংক আমাকে একটু সাহায্য করে আমার জন্য খুব ভালো। আমি তোমাকে একটা উদাহরণ দিই, একবারে বাস্তব উদাহরণ দিয়ে বলি। এই বছর স্টিমুলাস প্যাকেজ হিসেবে 1,30,000 কোটি টাকা স্টিমুলাস প্যাকেজে দেওয়া হয়েছে, যেটা প্রায় জিডিপির অ্যারাউন্ড 4.6% অফ দ্য জিডিপি। এটা কিন্তু অভাবনীয়, এটা নতুন টাকা, এগুলো তৈরি করতে হচ্ছে। এটা কেমন করে হয়েছে? এটা সেন্ট্রাল ব্যাংক তার যে নিজস্ব ব্যালেন্স শিটটা আছে এটা এক্সপান্ড করেছে, এক্সপান্ড করে এই টাকাটা বাজারে ঢুকিয়েছে। যেটা আমেরিকা ফেড যেটা করেছে, তারা চেক লিখে দিয়েছে, প্রত্যেকের নামে $2,000 করে দিয়ে দিয়েছে, আক্তারও হয়তো পেয়েছে, কিন্তু আমরা এটা করিনি। আমরা যেটা করেছি, এই টাকাটা লোন হিসেবে, লো কস্ট লোন হিসেবে বিভিন্ন এন্টারপ্রেনারকে দিয়েছি, এমনকি আরএমজি গার্মেন্টসকে দিয়েছি, তাদের বেতন দেওয়ার জন্য 2% রেট অফ ইন্টারেস্টে টাকা দিয়েছি। কৃষকদেরকে কদিন আগে আরো 3,000 কোটি টাকার নতুন লোনের ব্যবস্থা করেছি। এগুলো মানে কি, আমরা এই ব্যাংকিং সিস্টেমটা বজায় রেখে গভর্নমেন্টকে আমরা ইনডাইরেক্টলি সাহায্য করছি। আমরা অনেকগুলো রেট কমিয়ে দিয়েছি, যেমন এসএলআর, স্ট্যাটিউটরি যে লিকুইডিটি রেশিও সেন্ট্রাল ব্যাংকের সাথে রাখতে হয়, সেই রেশিওটা কমিয়ে দিয়েছি। আমরা ওভারনাইট যে রেট তোমার লোন নিতে পারো ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে, সেটা তোমার বা 1 সপ্তাহের মধ্যে শোধ করতে হয়, এটাকে 1 বছর বাড়িয়ে দিয়েছি। এইভাবে জিনিসটাকে আমরা ইজি করে ফেলেছি, এবং সেন্ট্রাল ব্যাংক এই লিকুইডিটি ইনফিউজ করেছিল বলেই ইকোনমি কিন্তু এখনো ঝিমিয়ে পড়ে নাই, ইকোনমি তাড়াতাড়ি ফিরে আসছে। এবং এতগুলো টাকা এখন বাজারে আছে বলে একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কাটা হলো যে তোমার ইনফ্লেশন বেড়ে যেতে পারে, এবং এটা সাময়িকভাবে দেখো জিনিসপত্রের দামও কিন্তু কিছুটা বাড়ছে। তো সুতরাং এই জায়গাটাতে সেন্ট্রাল ব্যাংকের এখন কাজ হলো এমন ভাবে আস্তে আস্তে এটাকে কিছু কিছু টাকা তুলে নিতে হবে, এবং সেন্ট্রাল ব্যাংক সেটা করছে। কিভাবে করছে আমি তোমাকে বলি। 1 নম্বর হলো যে সেন্ট্রাল ব্যাংক অনেক বন্ড, এই যে ট্রেজারি বন্ড, তারপরে বিভিন্ন বন্ড যে ব্যাংকের কাছে বিক্রি করেছে সেগুলো আবার কিনে নিচ্ছে, অথবা শেয়ার মার্কেটে দিয়ে দিচ্ছে যে এখান থেকে তোমরা কেন। তাতে কি হবে, এই যারা বন্ড কিনবে তারা টাকা দিবে না তোমাকে, সে টাকাটা চলে আসবে কিন্তু এর কাছে, সেন্ট্রাল ব্যাংকের কাছে। আবার তুমি দেখো এই ডলারের দাম বেড়ে যাচ্ছে তাই না, এই মুহূর্তে খুব চাপ পড়েছে। কেন? হঠাৎ করে আমদানি, কিন্তু এই নতুন ইকোনমি চালু হয়েছে বলে অনেক বেশি আমদানি বেড়ে গেছে, আর একটা জাহাজের খরচ বেড়ে গেছে, তেলের দাম 3 গুণ হয়ে গেছে। তো সুতরাং এখন তো এর খরচ বেশি হচ্ছে, আমদানির খরচ বেশি হচ্ছে। বেশি যখন হয় তখন ডলার, যে এটা তো ডলার একটা কমোডিটি মনে করো, হ্যাঁ, তো সেটার চাপ পড়ছে না তার উপরে, তো সেজন্য ডলারের দাম বাড়ছে। সরকার এখন বাংলাদেশ ব্যাংক যেটা করছে, এই ডলার বাজারে বিক্রি করছে, প্রচুর বিক্রি করছে। গত কয়েকদিনেই বোধহয় $1 বিলিয়ন মতো বিক্রি করছে। তার মানে কি, $1 বিলিয়ন বিক্রি করা মানেই তোমার 8,500 কোটি টাকা কিন্তু বাজার থেকে সে আবার তুলে নিয়েছে। কারণ টাকা দিয়ে তো তুমি ডলার কিনছো তাই না, টাকাগুলো আমি নিয়েছি, নিয়ে আমি আটকে রেখে, এইভাবে তোমার একটা কোঅর্ডিনেট করে বাজারটাকে স্থিতিশীল রাখছে। সুতরাং সেন্ট্রাল ব্যাংকের রোলটাই হলো এটা, যে সমস্ত দিক খেয়াল রেখে বাজারকে স্থিতিশীল রাখা। এবং জিনিসপত্রের দাম যেটা বেড়েছে, এটা 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 কোনো কোনো জায়গাতে তোমার সাপ্লাই ডেফিসিটের কারণে করেছে, সাপ্লাই চেইন গুলো ভেঙে গেছে। যেমন ধরো এখন আগের মতো দ্রুত জাহাজ আসতে পারছে না,
এবং কিছু কিছু পণ্যের দাম সেই জন্য বেশি হয়েছে, তেলের দাম বেড়ে গেছে, এইসব কারণে সাপ্লাই চেইনের কারণেও কিছুটা দাম বেড়েছে, বাট অন্য অন্য কাজে ব্যবহার হচ্ছে। কিন্তু ভালো খবর যেটা হলো, যে সমস্ত এলসি খুলছি আমরা, যে কারণে ডলার বেশি খরচ হচ্ছে, এগুলো বেশিরভাগই কাঁচামাল, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল গুডস এগুলোর জন্য আসে। তার মানে আগামী দিনে ইনভেস্টমেন্ট বাড়বে, বাংলাদেশের ইকোনমি আবার ভালো হবে। সুতরাং এটা একটি সাময়িক সমস্যা, নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংক পেরে উঠবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। বুঝতে অসুবিধা হয় নাই? না স্যার, বুঝতে পেরেছি, উদাহরণগুলো দেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গিয়েছে। যেটা আমরা বুঝতে পারছি যে একটা গাড়ি চালানোর সময় যেমন মাঝে মাঝে ব্রেক দিতে হয়, মাঝে মাঝে একটু দ্রুত চালাতে হয়, সব সময় ধিমে তালে চললেও আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না, আবার খুব জোরে চললেও বিপদের সম্ভাবনা আছে। তো এই যে ব্যালেন্সিং, কখন ব্রেক দেবো, কখন অ্যাক্সেলারেটরে চাপ দেবো, সেন্ট্রাল ব্যাংকে বোধহয় প্রতিনিয়তই এই ধরনের চিন্তাগুলো করতে হয়, এবং তার কিছু সুন্দর উদাহরণ আপনি দিলেন। আরো দুজন হাত তুলেছে, কিন্তু তাদের কাছে যাবার আগে জাহির আব্বাসের দুটো প্রশ্ন আছে। আমি প্রথম প্রশ্নটা আপাতত উপস্থাপন করি। ফেসবুক লাইভে সে বলছে, সেটি বলছে এই যে ইনোভেশনের কথা হচ্ছে, তো আপনি তো গভর্নর হিসেবে অনেক ড্রাইভ করেছেন ইনোভেশন প্রসেসটা, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি এটাকে মেইন স্ট্রিম করতে হয়, প্রতিষ্ঠানের ডিএনএ এর মধ্যে যদি এটা ঢোকাতে হয়, তাহলে একটা ইনসেন্টিভের ব্যাপার আছে, যে যারা সেন্ট্রাল ব্যাংকে কাজ করছে আপনি কিভাবে ইনসেন্টিভাইজ করবেন, বা আপনি করেছেন, কারণ এখনো আপনার অবর্তমানেও যে ইনোভেশন গুলো চলছে তার মানে এটা ইনসেন্টিভাইজেশন করা হয়েছে। তো কিভাবে আপনি ইনসেন্টিভাইজ করেছিলেন, বা কিভাবে ইনসেন্টিভাইজ করা যায় একটি সনাতনী আমলাতন্ত্রের মধ্যে আপনি ইনোভেশনের স্পৃহাটা কিভাবে জাগিয়ে তোলেন, এটা আমরা একটু জানতে চাই। এটা খুব ভালো প্রশ্ন। আমি আবারও বললাম, এই ইনসেন্টিভাইজেশনটা তো শুধু টাকা দিয়ে করা যায় না। আমি যখন সেন্ট্রাল ব্যাংকে গেলাম, গিয়ে দেখলাম যে তাদের দীর্ঘদিনের একটি ক্ষোভ, সেটি হলো যে তাদের বেতন কাঠামো যেটা, সেটা তারা স্বাধীনভাবে ঠিক করতে পারে না। সেন্ট্রাল ব্যাংক কিছুতেই এটা করতে পারে না। 2003 সালে যখন আইনটা বদলিয়েছে, সেই আইনের মধ্যে একটা নোক্তা লাগিয়ে রেখেছে যে বাংলাদেশ ব্যাংক তার কর্মচারীদের বেতন দিতে পারবে, কিন্তু সেটা সরকারের অনুমোদন লাগবে। এবং যেই কারণে অন্য সব কাজই করতে পারি, কিন্তু বেতন কাঠামো আর পরিবর্তন করতে পারি না। তো আমি অনেক চেষ্টা করেছি, এমনকি একজন সাবেক গভর্নর পে কমিশনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি কাজটি করতে পারেন নাই। কেন করতে পারেন না, এটা তার কথা, আমি উত্তর দিতে পারবো না, কিন্তু কাজটি করেন। এমনকি যেটা খুব কষ্টকর হয়েছিল, যে এক ধাপ নামিয়ে দিয়েছিল সেন্ট্রাল ব্যাংকের বেতন ধাপ, সরকারি কর্মকর্তাদের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ছিল, কিন্তু আমি সেই সময় ফাইট করে ওটাকে সমান পর্যায়ে এনেছিলাম। কিন্তু ইনসেন্টিভ যেটা দিয়েছিলাম, যেটা কারণে তারা আমাকে এখনো মনে রেখেছে, অনেকেই মনে রেখেছে, সেটি হলো আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি টাকা দিতে পারবো না, বেতনও দিতে পারবো না, কিন্তু আমি তোমাদের সম্মান ফিরিয়ে দেব, মর্যাদা ফিরিয়ে দেব। এবং সেটা দেওয়ার জন্য তোমার যে একটা সেন্ট্রাল ব্যাংকার যেরকম রেফারি যেমন আনটাচেবল, রেফারি যেমন স্বাধীনভাবে কাজ করতে পারে, অন্তত তুমি একটা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তুমি যদি সেখানে ইররেগুলারিটি পাও, সেটা তুমি রেকর্ড করবে, করে ওখানে জানিয়ে দিয়ে আসবা যে এই লোনটা আপনার ঠিক হয় নাই, এটা আমি এখন একটা এনপিএল হিসাবে, নন পারফর্মিং লোন হিসাবে ডিক্লেয়ার করে গেলাম, এবং এটা আমি সাপোর্ট করব, আমি কেন্দ্রীয় ব্যাংক থেকে এটা আমি সাপোর্ট করব গভর্নর হিসেবে। তোমার একটুও ভয় পাবার কারণ নাই, আমি তোমায় নির্ভয়ে এই কাজটি করবে। এবং এটা আমি যতদিন ছিলাম আমি দেখেছি এই কাজটি তারা করেছে। এইটা তাদের মর্যাদা অনেক বেড়েছে, এবং ব্যাংকাররা, অন্যান্য ব্যাংকাররা তাদেরকে খুব সম্মান করতো, যে না এরা এরা অত্যন্ত সাহসী। এবং আবার একই কথা বলেছিলাম যে তোমাদের নামে যদি কোনো বদনাম হয়, যে তোমরা কোনো কিছুর বিনিময়ে তোমরা কিছু লিখছো, তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হবে। 1 নম্বর। 2 নম্বর যেটা করেছিলাম, যে মানব সম্পদ উন্নয়নের জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, যেই কারণে ব্যাংকাররা ইনসেন্টিভাইজড ফিল করেছে। একটা কাজ করেছিলাম আমরা, সেটি হলো যে একটা হিউম্যান রিসোর্স পলিসি করেছি, যেখানে জেন্ডার পলিসিও ইনক্লুডেড ছিল। মেয়ে যারা, তারা একটা বড় তাদের ভয় ছিল যে যারা নতুন মা হচ্ছে তারা সন্তানকে কোথায় রেখে আসবে, তারা কি করবে, কোথায় কাজ করবে। সেই জন্য আমরা একটা স্টেট অফ দ্য আর্ট
আমরা একটা ডে কেয়ার সেন্টার সেন্ট্রাল ব্যাংকের ভেতরে করেছি, যাতে করে ছেলে মেয়েদেরকে সেখানে রেখে তারা একেবারে নিশ্চিন্তে কাজ করতে পারে, ছুটির সময় আবার বাচ্চাটাকে দেখে আসতে পারে। এবং শুধু তাই না, ব্যাংকগুলোকে আমরা ক্লাস্টার ভিত্তিতে করবার জন্য এনকারেজ করেছি। দ্বিতীয়ত যেটা করেছি, যারা ভালো ছেলে মেয়ে ধরো মাস্টার্স ডিগ্রি করতে চায়, তাদেরকে আমরা বলেছিলাম যে তুমি যখন মাস্টার্স কিংবা পিএইচডি করতে যাবে, তোমরা যাবে এবং তোমাদের ছুটি দেওয়া হবে, ওই সময় তোমাদের বেতনও দেওয়া হবে। এই কাজগুলো করেছিলাম। তাছাড়া অনলাইনে যারা তোমরা ট্রেনিং নিবে, তুমি জানবে আক্তার, ব্যাংক অফ ইংল্যান্ডের পরে একমাত্র বাংলাদেশ ব্যাংকেই দ্য নাম্বার অফ সিএফএস ইন দ্য সেন্ট্রাল ব্যাংক আমরাই হাইয়েস্ট। কারণ আমরা এটা খুলে দিয়েছিলাম যে তোমরা অনলাইনে সিএফএ ট্রেনিং নিবে, এর জন্য যা খরচ লাগবে সেন্ট্রাল ব্যাংক বহন করবে, এবং সেটা তারা এখন করে যাচ্ছে এবং দে আর স্টিল কন্টিনিউইং দিস। তারপরে যখন আমরা শুরু করেছিলাম তখন তো এত অনলাইন ব্যবস্থা ছিল না, তারা কম্পিউটার ব্যবহার করতে ভয় পেত আমাদের সেন্ট্রাল ব্যাংকাররা, তারপরে স্মার্টফোন তো ছিলই না। তখন আমরা 500 টাকা দিয়েছিলাম, আমার মনে আছে যে তোমাদেরকে আমি 500 টাকা দিব, শর্ত একটাই যে তোমরা রেগুলার ব্রাউজ করবে, রেগুলার অনলাইনে কিছু না কিছু দেখবে, তাহলে তোমরা আস্তে আস্তে এটার সাথে হয়ে যাবে, মানে অভ্যস্ত হয়ে যাবে। ফাউন্ডেশন ট্রেনিং এ যে সমস্ত ছেলে মেয়েরা আসতো তাদেরকে তো গ্রামে পাঠাতাম। আরেকটা কাজ করতাম, যেদিন তারা সার্টিফিকেট পেল তার পরের দিনই তাদের ফ্লাইট বুক ছিল, দ্য এন্টায়ার টিম would visit a neighboring country and stay there for 15 days এবং visit their central bank and other financial institutions। এইরকম ইনসেন্টিভাইজ করেছিলাম তাদেরকে, যার কারণে আজকে they still remember me। ধন্যবাদ। তাহলে বোঝা যাচ্ছে যে মাইনারটাই একমাত্র ইনসেন্টিভ না, অনেক সময় সম্পদের অপ্রতুলতার কারণে মাইনা বাড়ানো যায় না, বা আমলাতান্ত্রিক কোনো নিয়ম কানুনের কারণে হয়তো আপনি বাড়াতে পারেন না, কিন্তু আরো অনেক ভাবেই ইনসেন্টিভাইজ করা যায়। সম্মানটা বাড়িয়ে দেওয়া যায়, সম্মানটা বাড়িয়ে দেওয়াটা একটা বিরাট ব্যাপার, বিরাট জিনিস। যাই হোক, অনিন্দ শুভ্র ব্যানার্জি প্রশ্ন করতে চেয়েছিল, তারপর বোধহয় ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, একটা চ্যাট বক্সে দিয়েছে একটা প্রশ্ন, এবার আমি দেখছি যে সে হয়তো ফেরত এসছে। অনিন্দ যদি নিজেই প্রশ্ন করতে চায়, আচ্ছা যাই হোক, অনিন্দ ইউনিসেফে কাজ করছে, ইউনিসেফ বাংলাদেশে কমিউনিকেশনস কনসালটেন্ট হিসেবে। ওর প্রশ্নটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি এবং সাস্টেনেবিলিটি, মানে তার প্রশ্নের মধ্যে একটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন আছে যে আমি যদি বুঝে থাকি যে প্রোডাক্টিভিটি এবং সাস্টেনেবিলিটি দুটোর মধ্যে হয়তো একটা ট্রেড অফ থাকতে পারে, দুটোই হয়তো একসাথে সম্ভব হয় না। তাহলে এই ফাইন ব্যালেন্সটা আপনি কিভাবে করবেন? আপনি প্রোডাক্টিভিটিও বাড়াতে চাচ্ছেন, আবার সাস্টেনেবিলিটিও চাচ্ছেন, এটা কি আসলে একটা ট্রেড অফ আছে? যদি থাকে এই ব্যালেন্সটা কিভাবে? There is no trade off, both are necessary। আমি আবারও বললাম, এবং এটা করবার একটাই উপায় হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা, আর একটা হলো টেকনোলজিকে আবার যতটা গুরুত্ব দেওয়া যায়। আমরা যে ডিজিটাল ফাইন্যান্স সিস্টেম যেটা, এটা বাংলাদেশে ছিল না, কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ গড়বার জন্য যে স্লোগান নিয়ে এই সরকার এলো, তারা কিন্তু এনকারেজ করেছে, এবং আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এই ডিজিটাল মুভমেন্টটাকে সহজ করার জন্য কতগুলোর আইন করেছিলাম আমরা শুরুতেই, এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গুলো দাঁড় করিয়েছি। এই কারণে প্রোডাক্টিভিটি বাড়ানোর একটি মাত্র উপায় টেকনোলজি অ্যাডপশন এবং হিউম্যান রিসোর্সের যে কোয়ালিটি সেটা বাড়ানো। এই দুটো কাজ করার ফলে এখন ধরো ট্রান্সমিশন চ্যানেলও উন্নত হয়েছে এবং ইকোনমি হ্যাজ বিকাম মাচ মোর ভাইব্রেন্ট। সেন্ট্রাল ব্যাংকের টাকা সহজেই বিভিন্ন জায়গায় দেওয়া যাচ্ছে। তো আমার মনে হয় যে ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করে যদি মনিটর করতে পারতাম সবগুলো কাজ, সেটাও করার এখন সুযোগ এসছে। সুতরাং বোথ তোমার প্রোডাক্টিভিটি এন্ড সাস্টেনেবিলিটি ক্যান গো হ্যান্ড ইন হ্যান্ড। আচ্ছা, আমি তবু একটু বলি অনিন্দ, এটা সেন্ট্রাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সেক্টরের ভেতরের প্রোডাক্টিভিটি সাস্টেনেবিলিটি কথা বলে থাকতে পারে, আবার যারা ব্যাংকিং সেক্টরের ক্লায়েন্ট, যেমন ধরুন গার্মেন্ট শিল্প বা কৃষিকাজ, সেখানেও একটা প্রোডাক্টিভিটি সাস্টেনেবিলিটি কোনো ট্রেড অফ আছে কিনা, সেটাও থাকতে পারে। কারণ তুমি এখন দেখো, যদি বাংলাদেশের কৃষির কথা বলো, আমি জাস্ট কৃষির কথা বলি, তুমি লিখেছো বাংলাদেশের এই যে পাওয়ার টিলার এগুলো নিয়ে তুমি লিখেছো, সেখানে কি পরিবর্তনটাই না গেছে। বাংলাদেশের কৃষি এখন কমপ্লিটলি মেকানাইজড, অ্যাটলিস্ট প্লাউইং ইজ কমপ্লিটলি মেকানাইজড, এবং যে রেন্টাল মার্কেট যেটা তৈরি হয়েছে এই পাওয়ার টিলারের বা
তোমার পাম্পের যে সোলার ইরিগেশন পাম্পের এই যে রেন্ট আউট করে কিন্তু তারা টেকনোলজিটার সদ্ব্যবহার করছে। এবং এটা করতে গিয়ে আমরা যদি একটু কায়দা করে এটাকে আরো গ্রিনের দিকে নিয়ে যেতে পারি, আরেকটু লং টার্মের কথা চিন্তা করতে পারি। সাস্টেনেবিলিটি মানেই কিন্তু লং টার্ম, সাস্টেনেবিলিটি ইজ নাথিং শর্ট টার্ম। সুতরাং আমরা ওই দিকে সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে যদি পুশ করে, যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডটা তৈরি করার উদ্দেশ্যও কিন্তু সেটাই ছিল, এটা লং টার্ম লোন দিয়ে তাদেরকে নিয়ে আসা, গ্রিন করা। আমার মনে হয় যে দিস ইজ ট্রু ফর অল দ্য সেক্টরস। এবং আমাদের ব্যাংকিং খাত কিন্তু ওইসব জায়গাতে এখন জোর দিচ্ছে, সাপ্লাইজ চেইন গুলোতেও তৈরি করবার জন্য টাকা দিচ্ছে। যেমন ধরো তোমার এসিআই, প্রাণ, এরাও কিন্তু বাংলাদেশের এই সমস্ত রিফাইন্যান্স লাইনগুলো নিয়ে তারা তাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। সুতরাং আই থট সেন্ট্রাল ব্যাংক ক্যান ওয়ার্ক উইথ দ্য আদার সেক্টরস অন প্রোডাক্টিভিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যাজ ওয়েল। ধন্যবাদ। যাই হোক, অনিন্দ যে বিষয়টি তুলেছে এটা এক অর্থে খুব গুরুত্বপূর্ণ, কারণ জননীতি প্রণয়নের সময় এইসব ট্রেড অফ বিষয়গুলো সবসময় চিন্তা করতে হয়। এবং যদি ট্রেড অফ না থাকে খুব ভালো, কিন্তু অনেক সময় ট্রেড অফ থাকে এবং সেখানে হয়তো ভ্যালু জাজমেন্টের প্রশ্ন আসে, অনেক কিছু আসে। এটা জননীতি প্রণয়নের একটি ইন্টিগ্রাল পার্ট। এবং সেই জায়গায় আমি আক্তার বলি অনিন্দার প্রশ্ন, তোমার কনসার্নটা বি অ্যাজ মাচ অ্যাজ পসিবল কনসালটেটিভ। আমি মনিটারি পলিসি নেওয়ার সময় আগে তুমি দেখেছো, আগে মনিটারি পলিসি নিয়ে এত ওয়াইড স্কেল কনসালটেশন হতো না। সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কনসাল্ট করে, ব্যাংকারদের সাথে, ইকোনমিস্টদের সাথে, ফর্মার গভর্নরদের সাথে, এমনকি তোমার সাধারণ মানুষের সাথে আলাপ করে করে আমরা নীতিগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং নীতিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটি জিনিস আমরা যুক্ত করার চেষ্টা করেছি, সেটা হলো তোমার অভিযোগ। মানুষের যদি কোনো রকমের অভিযোগ থাকে সেটা রিড্রেস করা যায় কি করে, সেটাও এই সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করেছিলাম আমরা। সুতরাং এগুলো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন, কনসালটেশন। কারণ ট্রেড অফ গুলো অনেক সময় পারসিভড হয়, মানে আমরা মনে করি ট্রেড অফ আছে, কিন্তু যারা ইকোনমিক অ্যাক্টরস তাদের সাথে যদি আমাদের কনসালটেশন হয় নিয়মিত, আমরা দেখবো যে আসলে ট্রেড অফ নেই। আমরা অনেক পলিসি আক্তার বদলে ফেলেছি। ব্যাংকারদেরকে যখন মনে করো একটা ডাইরেকশনাল একটা গাইডেন্স দিয়ে যদি একটা রেগুলেশন দিয়েছি, তারা এসে বললো স্যার আপনারা এটা যে করেছেন আমাদের এই অসুবিধা হচ্ছে, আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারছি না। মাঝপথেও আমরা পরিবর্তন করেছি, যদি সে আমাদের বলতে পারে যে হ্যাঁ এই জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে, এবং আমরা নিজেরাও পরীক্ষা করে দেখেছি যে হ্যাঁ এই জায়গাটাতে আসলে প্রবলেম হচ্ছে, এটা আরেকটু টোন ডাউন করা যায়, এন্ড উই হ্যাভ ডান ইট। এবং এটাই আপনাদের যে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচের এটাও একটা দিক, যে আপনারা কিছু পদক্ষেপ নিলেন, মার্কেট থেকে রিয়াকশনটা কি হয় দেখলেন, তাদের যদি কোনো সমস্যা হয় সেটা শুনলেন, সেইভাবে আপনারা ফাইন টিউন করলেন। এবং যেটা করলে পলিসিরও একটা সাস্টেনেবিলিটি ব্যাপার আছে। আমরা সাস্টেনেবিলিটির কথা বলছি, পলিসিও কিন্তু অন্যান্য দেশে তুমি বললে যে আমি 7 বছর নাই, তারপরে পলিসি গুলো রয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। এবং অনেক দেশে আমরা দেখেছি, আবারও যেহেতু জননীতির উপর কোর্স হচ্ছে এটা আমি বলে রাখি, অন্যান্য দেশেও দেখেছি অনেক সময় খুব ড্রামাটিক বিরাট রিফর্ম তারা করে, কয়েক বছর পরে সেটা রিভার্সড হয়ে যায়, সাস্টেন করতে পারে না। বাংলাদেশে আমরা সাংঘাতিক ড্রামাটিক জিনিস করি না, মানে আমাদের অ্যাম্বিশিয়াস থাকতে পারে, আপনার অনেকগুলো রিফর্ম খুব অ্যাম্বিশিয়াস, কিন্তু আপনি একবারেই যে বিরাট পরিবর্তন করলেন সেটা না, একটু করে আপনি মার্কেটকে টেস্ট করলেন এবং সেভাবে করলেন। এবং এইভাবেই আমরা দেখছি যে বাংলাদেশে নীতিগুলো মোটামুটি সাস্টেইনড হয়েছে ওভার টাইম। আচ্ছা, আমরা ডক্টর আতিউর রহমান, আমাদের 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে, বাট আপনি যদি আর 10-15 মিনিট থাকতে পারেন। আমি দেখতে পাচ্ছি আরো দুজনকে, আরো আছে, হ্যাঁ, দুটো হাত। নাজিব এবং শুভ দেখে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, বাট আমাদের খুবই প্রাণবন্ত আলোচনা হচ্ছিল। নাজিব। স্যার, আশা করি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার নাম নাজিব হায়দার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে পড়াশোনা করি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা কয়েক বছর যাবত দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা এসেছে ব্যাংকগুলিকে সিঙ্গেল ডিজিটের ইন্টারেস্ট রেট রাখতে হবে লোনের উপরে। গিভেন দ্যাট এখন আমাদের দেশে এনপিএল এর সংখ্যা অনেক বেশি এবং কমার্শিয়াল ব্যাংকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, যে কারণে ব্যাংকগুলির মধ্যে আপনি একটু আগেও কম্পিটিশন নিয়ে কথা বলছিলেন, তো এরকম একটা পরিস্থিতিতে আসলে এই 1 ডিজিট ইন্টারেস্ট রেট আমাদের জন্য কতটা সুফল বয়ে আনবে ইন ফিউচার?
না, রেট অফ ইন্টারেস্ট যদি কম থাকে সেটা কিন্তু ইকোনমির জন্য ভালো, যদি কিন্তু এটা কমানোর যেটা উপায় সেটা চাপিয়ে দিয়ে করা যায় বলে আমার কাছে মনে হয় না। এটা এটা মার্কেটের উপরে খানিকটা মার্কেট ফোর্স গুলোকে কাজ করতে দিলে ডিমান্ড এবং সাপ্লাই কিন্তু এখন যেমন লিকুইডিটির যে অবস্থা, তুমি চাইলেও রেট অফ ইন্টারেস্ট বাড়াতে পারবে না, রেট অফ ইন্টারেস্ট কমবে কারণ সাপ্লাই বেশি। সাপ্লাই যদি বেশি হয় তাহলে আর ডিমান্ড কম, সুতরাং রেট অফ ইন্টারেস্ট কম হবে। কিন্তু তুমি যদি আগের থেকেই বলে দাও যে এর এইটাই করতে হবে, তাহলে মার্কেট আর কাজ করে না। সেজন্য কি করে মার্কেট কাজ করে সেটা মাথায় রেখে করতে হবে। কোনো কোনো সেক্টরের জন্য করা যেতে পারে, আমি যেমন কৃষির জন্য করেছিলাম, যেটা একটা স্বাভাবিকভাবে, তবুও সেটা বোধহয় 10 না কত পার্সেন্ট একটু বেশি রেখেছিলাম আমরা, কিন্তু একটা দুটো সেক্টরের জন্য করেছিলাম। তারপরে তোমার এক্সপোর্ট সেক্টরের জন্য করেছিলাম, কিন্তু ওভারঅল সবার জন্য আমরা করিনি। তো এক সময় রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি বলে খুব চাপাচাপি করছিল, লাভ হয়েছে মানে তোমার বড় এন্টারপ্রেনাররা যারা টাকা ঠিক মতো ফেরত দেয় না তাদের অনেক লাভ হয়েছে। এক ধাক্কায় তারা 10% রেট অফ ইন্টারেস্টে বা 12% রেট অফ ইন্টারেস্টে লোন নিয়েছিল, 9%-এ চলে 3% লাভ তো এক ধাক্কায় হয়ে গেছে তাদের, তাই না? তো সুতরাং তাদের অনেক লাভ হয়েছে, কিন্তু পুরো ইকোনমির যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে অটোমেটিক ওঠানামা সেটা কিন্তু অতটা হয়নি। তা আমি মনে করব যে বিশেষ বিশেষ সেক্টরকে প্রমোট করার জন্য থাকতে পারে, কিন্তু সব জায়গায় একটা মানে অ্যাটলিস্ট একটা ব্যান্ডের মধ্যে রাখা যায় কিনা। মানে যেমন এসএমই হয়তো 9%-এ রাখা খুব কঠিন, কারণ তাদের অপারেশনাল খরচ লাগে, সুপারভিশন খরচ অনেক বেশি, সুতরাং ব্যাংকগুলো টাকা দিবে না। তাদেরকে হয়তো একটা অটোনমি দেওয়া যেতে পারে যে আপনারা আরো কিছু পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারেন যদি এসএমই কে লোন নেন, এরকম করে চিন্তা করতে হবে। অনেক যেটা আক্তার যেটা বললো যে এটা একেবারে পুরোপুরি না করে কিছু জায়গায় অ্যাপ্লাই করে দেখা যে রেজাল্টসটা কেমন হয় এবং সেই রেজাল্টস এর ভিত্তিতে নতুন পলিসি নেওয়া যেতে পারে। ধন্যবাদ। শুভদে। স্যার, আশা করছি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনছি। শুভ বলো। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে উন্নত প্রশিক্ষণ নিয়ে ছিল ব্যাংক কর্মকর্তাদের, কিন্তু ইতিমধ্যে আপনি আলোচনা করেছেন। তারপর আমি প্রশ্নটা রাখছি যে কর্মকর্তাদের আরো বেশি কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে হিউম্যান রিসোর্সে, আপনি যেহেতু মানব সম্পদ উন্নয়নের কথা বলেছেন, আরো কিভাবে উন্নয়নটা আসলে করা যায়? আসলে এটা খুব ভালো প্রশ্ন করেছে। দুই ভাবে করা যায়। এক নম্বর হলো যে ব্যাংকটা নিজে তার হিউম্যান রিসোর্স পলিসি, ভালো পলিসি নেবে, তার রিসার্চ ইনস্টিটিউট, তার ট্রেনিং ইনস্টিটিউটকে শক্তিশালী করবে, এবং বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটাতে কিছু মোটিভেশনাল এবং কিছু নাজিং রোল থাকতে হবে যে তোমার এতগুলো ছেলে মেয়েকে তোমার প্রশিক্ষণ ঠিক মতো দিতে হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ব্যাংকিং এর একটা কোর্স পড়াই। সেখানে আমার কোর্সে প্রায় 30-40 জন ছেলে মেয়ে আসে, তারা প্রত্যেকে নিজের পকেটের পয়সা খরচ করে এখানে ক্লাসে আসে। তো এই খরচটা কি ব্যাংক নিতে পারতো না? অ্যাটলিস্ট 80% খরচ কিন্তু ব্যাংক নিতে পারতো, তাহলে বুঝতাম যে ব্যাংক আসলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট চায়। বাংলাদেশ ব্যাংক অন্তত এই নীতিমালাটা এনকারেজ করতে পারে যে ব্যাংকে বলতে পারে যে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিজে তো ট্রেনিং দিবেনই, কোনো ছেলে মেয়ে যদি বাইরে ট্রেনিং নিতে চায়, কোনো ইউনিভার্সিটিতে যদি একটি ডিগ্রি নিতে চায়, তার খরচটাও আপনারা বহন করবেন। এটা একটা হতে পারে। দুই নম্বর হলো যে সেন্ট্রাল ব্যাংক কাজটা করে, অন্যান্য ব্যাংকেও এই কাজগুলো করা উচিত। যেমন আমাদের বিআইবিএম বলে সেন্ট্রাল ব্যাংকের একটি সেন্টার অফ এক্সেলেন্স আছে, সেখানে ট্রেনিং হয়, রিসার্চ হয়, এবং সেটা একটা সমস্ত তোমার ব্যাংকের এমডিরা, এজিএম এর তারা সদস্য, এবং বোর্ড আছে, সেই বোর্ডে তাদের সদস্য থাকে এবং গভর্নর সেটা চেয়ার করে। and BIBM has become a center of excellence. এটা আগে এরকম ছিল না, কিন্তু আমরা এটার মধ্যে প্রচুর ইনভেস্টমেন্ট করেছি এবং অটোনমি দিয়েছি যে BIBM কোন সেন্ট্রাল ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান হবে না, সেটা একটা রিসার্চ ইনস্টিটিউট হবে। আরো যে কাজটি করেছি, সেন্ট্রাল BIBM কে বাংলাদেশ মানে ব্যাংকের অনুমতি নিয়েই আমরা যেটা করেছি সেটা হলো যে
ঢাকা ইউনিভার্সিটির সাথে একটা স্কুল ডেভেলপ করেছি, দ্য স্কুল অফ ব্যাংক ম্যানেজমেন্ট বলে একটা ঢাকা স্কুল অফ ব্যাংক ম্যানেজমেন্ট বলে এমন একটা স্কুল করেছি যে স্কুলে তারা ডিগ্রি দেয়, এই যে MBM ডিগ্রি দেয় বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির, এবং ঢাকা ইউনিভার্সিটির তোমার কোর্স কারিকুলাম তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করে নেয়। ওইটার চেয়ারম্যান আই এম এ ফর্মার গভর্নর, কিন্তু তারপরেও আমাকে ওই স্কুলের বোর্ডের চেয়ারম্যান আমাকেই রেখেছে বাংলাদেশ ব্যাংক। তো দিস ইজ বাংলাদেশ ব্যাংক। তার মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে যেই ধরনের নীতিগুলো গ্রহণ করছে সেটা যদি অন্যান্য ব্যাংকরা একটু যদি গ্রহণ করতো তাহলে কিন্তু পলিসি এবং বিদেশে পাঠানোর জন্য যে নীতিমালা সেটাও আমাদের অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। জাহির আব্বাসের আরেকটা প্রশ্ন ছিল, আপনি নলেজ ব্রোকার কথাটা হ্যাঁ এই শব্দটি ব্যবহার করেছিলাম। সেই তখনই সে বলছে যে সে জানতে খুব আগ্রহী যে এই যে আমাদের নতুন যে সময়ে আমরা প্রবেশ করছি, যেখানে প্রযুক্তির একটা বিরাট ব্যাপার আছে, আরো কিছু আছে, সেখানে আমাদের ফাইন্যান্স সেক্টরের অ্যাডাপ্টেশনটা কিভাবে হবে, ব্যাংকারদের অ্যাডাপ্টেশনটা টু দ্য নিউ পিরিয়ড, পার্টিকুলারলি উইথ রিগার্ড টু ডিজিটাল ফাইন্যান্স, এটা অবশ্য আপনি বলেছেন অনেকটা, and recent hot topics such as cryptocurrency. আমি বলি যে এটা একটাই উপায় জহির, সেটি হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে ইমার্স করতে হবে। ইমার্শন, এটা ওয়ার্ল্ড ব্যাংকে একসময় একটা ইমার্শন কর্মসূচি ছিল, আমি জানি। ইমার্স করতে হবে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সাথে। যখনই তারা নতুন ঢুকছে সেই ছেলে মেয়েদেরকে তোমার ইমার্শন অর্থাৎ সমস্যার মধ্যে ফেলে দিতে হবে। তারা খোঁজ নিক, তারা অ্যাপ্রেন্টিসশিপের মধ্য দিয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে শিখবে এবং শিখে শিখে তারা করে করে শিখবে। বঙ্গবন্ধু বলেছেন যে শিক্ষা 3 রকমের হতে পারে, একটা হলো যে আমরা বই পড়ে শিখতে পারি, আরেকটা হলো যে অন্যকে দেখে শিখতে পারি, আরেকটা হলো নিজে নিজে শিখতে পারি। বঙ্গবন্ধু নিজে বলতেন যে আমি নিজে নিজে শেখাটাই বেশি পছন্দ করি, কিন্তু অন্যকে দেখেও শেখা যায়। সুতরাং এই অ্যাপ্রেন্টিসশিপ এবং ইমার্শন কর্মসূচি ব্যাংকগুলো করা উচিত বলে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আই এম স্টিল ভেরি কনজারভেটিভ। আমি সেন্ট্রাল ব্যাংক এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিকে দেওয়ার পক্ষপাতী না, আমিও না। এবং কারণ এটার উপরে কোনো দখল নাই, আমি যে মানি সাপ্লাই কত বাড়বে আমি জানতে পারবো না। আমি সেন্ট্রাল ব্যাংক কিভাবে আমি নিয়ন্ত্রণ করব এই কারেন্সিটা? তবে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি যখন মোবাইল ব্যাংকিং করি আমি তো তোমার টাকা নিই না, আমি ফ্লোট ব্যবহার করি এবং সেইটা দিয়েই ব্যবহার করছি। ইন এ ওয়ে আমি লাস্ট মাইলে গিয়ে ক্যাশ ব্যবহার করছি, এর আগ পর্যন্ত কিন্তু আমি ক্যাশলেস সোসাইটি। ইন এ ওয়ে দিস ইজ এ ক্রিপ্টোকারেন্সি সেই অর্থে। কিন্তু আমরা ওই যে কথা বললাম যে আমরা বাংলাদেশ জাম্প করব না। বঙ্গবন্ধু বলেছেন আমি অ্যাডভেঞ্চারিস্ট নই, আমি জাম্প করি না, আমি ধীরে ধীরে শিখি। বাংলাদেশ শিখছে এবং একদিন না একদিন হয়তো অন্যরা যখন করবে তারপরে আমরা যাব, কিন্তু এখনো আমি ক্রিপ্টোকারেন্সিকে মেইন স্ট্রিমে আনার পক্ষপাতী নই। ধন্যবাদ। শেষ প্রশ্নটা আমি করি এবং আপনি সংক্ষেপে জবাব দিতে পারেন। যেহেতু আমাদের এই কোর্সের নাম জননীতিতে অর্থনীতির প্রয়োগ এবং আপনি নিজেও অর্থনীতিবিদ, আপনি যখন গভর্নর ছিলেন সেই সময় একটা তো আপনার নিজের কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আপনি ব্যবহার করেছেন, কিন্তু গভর্নর থাকার সময়ও আমাদের যে অর্থনীতিবিদদের যে পেশা আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন তার 2-1টি উদাহরণ যদি আপনি। খুবই ভালো প্রশ্ন করেছো আক্তার, অনেক ভাবে তাদেরকে ব্যবহার করেছি। আমি তোমাকে বলি কিভাবে করেছি। আমি তোমার ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে চিফ ইকোনমিস্ট হায়ার করতাম এবং বাংলাদেশ ব্যাংকে তাদেরকে গবেষণার দিকটা উন্নত করবার জন্য তাদেরকে ব্যবহার করতাম এবং অন্যান্য পলিসিতে। এবং টপ ম্যানেজমেন্ট যেটা ডেপুটি গভর্নরদের যে গ্রুপ ছিল, ডেপুটি গভর্নর এবং গভর্নরের যে গ্রুপ যেখানে মূল পলিসিটা গ্রহণ করা হতো, সেই গ্রুপে চিফ ইকোনমিস্ট উড হ্যাভ বিন এ নাম্বার, মানে একটা ইম্পর্টেন্ট মেম্বার হিসেবে থাকতেন এবং তিনি তোমার ছেলে মেয়েদেরকে সব মেন্টর করতেন, তাদের গবেষণার নীতি, তাদের পেপার, এগুলো মেন্টর করতেন এবং এগুলো পাবলিশ করার জন্য আমাদের রিসার্চ ডিভিশনটাকে শক্তিশালী করতেন। এটা 1 নম্বর। 2 নম্বর যে কাজটি করেছি আমরা, সেটি হলো যে সেন্ট্রাল ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির সাথে 2টো MOU করেছে। একটা হলো মনিটারি পলিসির উপরে
MA ডিগ্রি দেবে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে। তো সেটার জন্য আমরা ছেলে মেয়েদেরকে পাঠাতাম, তারা ছুটির পরে গিয়ে ওইখানে ক্লাস করত, বছর শেষে তারা একটা MA ডিগ্রি পেত অন মনিটারি পলিসি। আরেকটা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে আরেকটা কাজ এরকম ডিগ্রির ব্যবস্থা করেছিলাম। তারা এখানে তোমার ডিগ্রি ছেলে মেয়েরা যদিও ইকোনমিক্স এর নাও হতো, ডেভেলপমেন্ট স্টাডিজে গিয়ে তারা কাজ করতো এবং তারা এইভাবে নলেজ শেয়ার করে। তৃতীয়ত যেটা করেছি, ইকোনমিক্স এর যারা PhD করতে চায়, যেমন ধরো জাপানে ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক এরা ওপেন কম্পিটিশন। আমি গভর্নমেন্টকে বলেছিলাম যে আপনারা যখন ফরেন স্কলারশিপ দিবেন, আপনারা ইকোনমিক্সে যারা বাইরে ডিগ্রি করতে যাবে মাস্টার্স ওপেন করে দেন, বাংলাদেশ ব্যাংকও অ্যাপ্লাই করবে, আপনারাও অ্যাপ্লাই, আপনার অফিসাররা অ্যাপ্লাই করবে। যারা পায়, দেখা যেত 80%ই বাংলাদেশ ব্যাংকের ছেলেমেয়েরা পেত এবং তারা ওইখান থেকে ইকোনমিক্স এর ডিগ্রি নিয়ে আসতো। তো এছাড়াও CFA এবং অন্যান্য কথা তো বলেছি। সুতরাং আমরা একটা সত্যি একটা নলেজ ইনস্টিটিউশন করবার চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংকটাকে। এবং আমি জানি যে বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা যেমন প্রয়াত তাদেরকে অ্যাওয়ার্ড করেছি। মাহবুব হোসেন, ওটা করেছেন, বা যেমন ডক্টর মাহবুব হোসেন, উনি অবশ্য তখন ব্র্যাকে ছিলেন, উনি আরো অ্যাপ্লাইড কাজ করছিলেন, তার সাথে আপনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, অর্থাৎ তারও যে সারা জীবনের কাজের যে জ্ঞান সেটাও আপনি ব্যবহার করেছিলেন। ব্যবহার করেছি আমরা। কৃষি ঋণ নীতিমালা তাকে শাইখ সিরাজকে এবং ইব্রাহিম খালেদ তিনজনকে নিয়ে, আর সাত্তার মন্ডল, প্রফেসর সাত্তার মন্ডল, এদেরকে নিয়ে আমরা কৃষি ঋণ নীতিমালা তৈরি করেছি। এবং বর্গা চাষির যে প্রোগ্রামটা, এটা মাহবুবের সাথে বসে আমরা তৈরি করেছিলাম। সুতরাং উই ট্রাই টু। তারপরে আমি যারা খুব স্বনামধন্য ইকোনমিস্ট, যেমন প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর মুশাররফ হোসেন, প্রফেসর মুজাফর আহমেদ, স্বদেশ ঘোষ, এদেরকে বাংলাদেশ ব্যাংক অ্যাওয়ার্ড দিয়েছি। এর আগে ফখরুদ্দিন সাহেব প্রফেসর রহমান সুবানকে দিয়েছিলেন, আর আমি এদের এই বাকিদেরকে দিয়েছি, যাতে অ্যাওয়ার্ড তারাও যেন অ্যাওয়ার্ড পান আর কি। প্রসঙ্গত বলে রাখি, আপনি চিফ ইকোনমিস্টদের কথা বলছিলেন, যদিও তারা বিশ্ব ব্যাংক বা IMF থেকে এসছে, একজন অবশ্য একাডেমিয়া থেকেও এসেছিল, সবাই বাংলাদেশি ছিল। তাদের একদিকে বিদেশে কাজের অভিজ্ঞতা, একজন নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং তিনিও এসেছিলেন। এটাও একটা NRB স্কলারদের সাথে আমাদের একটা সেতু বন্ধন তৈরি করা খুব সহজ হয়েছিল তাদের মাধ্যমে। এবং আমরা কনফারেন্স করতাম এদেরকে নিয়ে, বাংলাদেশ ব্যাংকে রিসার্চ কনফারেন্স করতাম, তখন আবার কানেক্টিকাট এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে দাওয়াত করতাম। মামুন এসেছিল, আরো অনেকেই এসেছিল, এসে এই কনফারেন্সে তারা যুক্ত হতো আর কি। অধ্যাপক আতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনার শরীরটা খুব ভালো নয়, তা সত্ত্বেও আপনি এখন তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এবং আমারও ভালো লাগলো, এটা ক্লাসের মতোই মনে হলো। আমি জানি আপনার ভালো লাগবে, কারণ আপনি তরুণ সমাজের সাথে, আমি আপনাকে তো দেখেছি বহু বছর ধরে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে আপনার খুব ভালো লাগে। এবং যারা আজকে এই কোর্স করছে, একজন প্র্যাকটিশনারের কাছ থেকে, একদিকে আপনি অর্থনীতিবিদ, আবার আপনি প্র্যাকটিসও করেছেন, এবং প্র্যাকটিস করেছেন খুব ইনোভেটিভ ভাবে। যেটা বারবার যে প্রশ্নটা এসছে, যে একটি প্রতিষ্ঠান যার সনাতনী একটি ম্যান্ডেট আছে, সেখান থেকে তাকে আপনি আরো বিস্তৃত ডেভেলপমেন্টাল রোলের দিকে কিভাবে নিয়ে গেলেন, এবং আমলাতন্ত্রের মধ্যেও কিভাবে ইনোভেশন করা যায়, সেই ইনোভেশনের ডাইনামিক্স কি করে মানুষকে ইনসেন্টিভাইজ করা যায়, এবং নতুন কিছু আনতে গেলে সেটা দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ইনোভেশন কেমন হবে। যেমন আপনি বলছিলেন যে আমরা আস্তে আস্তে এক ধাপে একদম আমরা করতে চাইনি, বিরাট কিছু করতে চাইনি, যে কারণে জিনিসটি সাস্টেইনড হয়েছে। এবং আপনার এই বক্তব্যের মধ্যে সরকারের ভেতরেও যে ডাইনামিক্স গুলো থাকে, টানাপোড়েন থাকে, একটি বিষয় আজকে আমরা অতটা যাইনি, ভবিষ্যতে কখনো যাব। অর্থ মন্ত্রণালয়ের সাথে কেন্দ্রীয় ব্যাংকেরও অনেক সময় মানে খুব কোলাবোরেটিভ রিলেশনশিপও হয়, আবার একটা টেনশন অনেক সময় হয়। এগুলো সরকারের ভেতরে, যেহেতু আরেকটি জিনিস আক্তার আমরা বলিনি, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যেমন IFCর সাথে যেমন কোঅপারেট করেছি, অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা AFI বলে যে প্রতিষ্ঠানটি, ওটার মানে আমি কিন্তু উদ্যোক্তা একজন, আই এম এ ট্রাস্টি, মানে ফাউন্ডার ট্রাস্টি। এবং এটা তৈরি হয়েছিল, আমার মনে আছে আমি গভর্নর হওয়ার বোধহয় 15-20 দিন পরে বালিতে একটা কনফারেন্স হয়েছিল,
সেখানে গিয়েছিলাম আমি, ওইখানকার গভর্নর, আমি এবং হেনরিক, আমরা সবাই মিলে বললাম যে ইন্টারন্যাশনালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে এগোনোর জন্য একটা ইনস্টিটিউশন করা দরকার, এবং সেই ইনস্টিটিউশনটার আমি করেছিলাম। আল্লাহ মালিক কাজমি প্রয়াত, তিনি আমাদের একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, এবং নাও ইট ইজ এ ওয়ার্ল্ড ক্লাস আফি ইজ এ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনস্টিটিউশন, মালয়েশিয়ার তোমার কুয়ালালামপুরে এটা তৈরি। এটার তৈরির পেছনেও বাংলাদেশের ভূমিকা অত্যন্ত জোরালো, বাংলাদেশ ব্যাংকের, এবং বাংলাদেশ ব্যাংক ইজ অলওয়েজ হাইলাইটেড ইন মেনি অফ দেয়ার প্রোগ্রামস, এবং কয়েকবার অ্যাওয়ার্ডও পেয়েছে বাংলাদেশ ব্যাংক অন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফ্রম আফি। সুতরাং ইন্টারন্যাশনাল কোঅপারেশনও যথেষ্ট পেয়েছে আমরা, আইএফসি তো দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকও দিয়েছে, সবাই দিয়েছে আমাদের এই কোঅপারেশন। এবং এই ধরনের আফির মতো প্রতিষ্ঠান থাকলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আপনি আন্তর্জাতিক যে জ্ঞান, ইন্টারন্যাশনাল নলেজটা আপনি পাচ্ছেন, আবার বাংলাদেশের কাজের যে আপনি বলছিলেন গল্পটা বলা দরকার, তারাও কিন্তু সেই গল্পটা বলতে, এবং ওরা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি বছরই কাউকে না কাউকে নিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেয় তাদের মধ্যে। নিশ্চয়ই। তো ঠিক আছে, আজকে আবারও আপনাকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে অংশ নিল, বিশেষ করে যারা প্রশ্ন করেছিল বা মন্তব্য রেখেছে ফেসবুক লাইভে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা আসলে একটি আমাদের এই জননীতি প্রণয়নে অর্থনীতি প্রয়োগ এ বিষয়ে আজকে আমরা একজন অর্থনীতিবিদ যিনি প্র্যাকটিশনারও ছিলেন তার কাছ থেকে এতগুলো কথা শুনতে পেরে আমরাও খুব আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ।